বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং তার হাতেই কি এই সেনাবাহিনীর মৃত্যু হবে? কারণ এই মুহূর্তে সেনাবাহিনীর ভেতরে যে চরম অসন্তোষ বিরাজ করছে, যেটি এই নিকট অতীতে এতটা মানে অস্থিরতা সেনাবাহিনীর মধ্যে দেখা যায়নি। যদিও তারা বিভিন্ন সময়ে ৫ই আগস্টের আগে তাদেরকে, বিশেষ করে সাবেক কর্মকর্তাদেরকে আমরা খুবই অ্যাক্টিভিস্টের ভূমিকায় দেখেছি। এমনকি যারা বিদেশে রয়েছেন তারা নানানভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আমরা দেখছি সেনাবাহিনীকে পরিচালনা করার জন্য বিদেশ থেকে ৩ ইউটিউবার বিভিন্নভাবে প্রেসক্রিপশন দিয়ে আসছেন, এবং তারই ধারাবাহিকতায় ওয়াকারুজ্জামান, যিনি ৫ই আগস্টের পর থেকে চরমভাবে বিতর্কিত, এবং তাকে কেউ কখনো বলছেন মির্জাফর, কেউ বলছেন প্রকৃত মাস্টারমাইন্ড, কেউ বলছেন যে তার কোনো মেরুদণ্ড নেই। সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি সেনাবাহিনীকে নিজের হাতেই ধ্বংস করবেন, নিজের হাতেই হত্যা করবেন এই বাহিনীকে, যে বাহিনীটি আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে? এই প্রশ্নগুলোর আজকে আমি এখন জবাব খুঁজবো। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন লেখক, সাংবাদিক, গবেষক মঞ্জুরুল হক, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনীতি বিশ্লেষক কাজী মামুন। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু যেতে চাই জনাব মঞ্জুরুল হক, আপনার কাছে কি বুঝছেন, কেন এই ঘটনাটি ঘটছে এবং আসলে সবশেষ আপডেটটি কি? ধন্যবাদ। এটি আসলে পূর্বানুমান করা যায়নি কারোর পক্ষে যে এরকম একটি ঘটনা ঘটতে পারে। সুতরাং কি ঘটছে, কেন ঘটছে, এটি বলা খুব মুশকিল। তবে আমরা যেটা গত ১ বছর ধরে দেখে আসছি, যে সেনাবাহিনীকে নিয়ে একাধিক কটূক্তি করেছেন এমন এমন সব ব্যক্তি, যে ব্যক্তিদের সেনাবাহিনী নিয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই, কোনো ক্ষমতা নেই বা কোনো বৈধতা নেই। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা, বা এই যে এবি পার্টির নেতা যখন সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন, বা যখন বলেছিলেন যে সেনানিবাসের একটি একটি করে ইট খুলে নেওয়া হবে, তো তার প্রত্যুত্তরে সেনাবাহিনী কি করেছে, কিছুদিন পর তাদেরকে ডেকে চা খাইয়ে পিঠ চাপড়ে দিয়েছে। আরো পরে এসে সেনাপ্রধান খুব মানে একদম এই আপনার সাধু সন্তের মতো একটি বাণী দিয়েছেন যে বাচ্চা মানুষ বলে ফেলেছে, ওরা বড় হলে ওরা নিজেরাই লজ্জা পাবে। সুতরাং এই বক্তব্যগুলো যে আশকারা, আমরা সেই সময় বলেছি এটা, যে এই বক্তব্যগুলো হচ্ছে আশকারা। এই বক্তব্যগুলোর পরে যখন এর থেকে বড় বড় হ্যামারিং আসবে, তখন দেখা যাবে সেনাবাহিনী সেই হ্যামারিং গুলোকে কিভাবে মোকাবেলা করে। তো আজকে যে ঘটনাটি ঘটেছে, এটি হলো সেই বড় হ্যামারিং এর একটি হ্যামারিং, একটি হাতুড়ির ঘা। তো এইটার জন্য সেনাবাহিনীর যে গত ১ বছরের ভূমিকা, সেই ভূমিকা অনেকাংশে দায়ী। এই যে নতজানু ভূমিকা, সরকারের প্রতি বশ্যতা স্বীকার করার ভূমিকা, এবং জনগণের সাথে সরাসরি সংযুক্ত থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়া, মানে হচ্ছে আপনি জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার আগে হচ্ছে আপনি শুধুমাত্র ব্যারাকের সাথে সংশ্লিষ্ট। যখন আপনি জনতার কাতারে নামবেন এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি যখন এনজয় করবেন, তার মানে হচ্ছে আপনি জনগণের পালস আপনি বুঝতে পাচ্ছেন, আপনি নাট বুঝতে পাচ্ছেন, যে কারণে আপনি কোনো মবটাকে আপনি ঠেকাচ্ছেন, কোনো মব আপনি উস্কে দিচ্ছেন। এই সমস্ত ঘটনাগুলোর ব্যাকফায়ার হচ্ছে আজকের এই ঘটনা। আর এর সাথে যদি আপনি আন্তর্জাতিক সম্পর্ককে জোড়া দেন, সেটিও কিন্তু জোড়া দেওয়া সম্ভব। যে এট দ্য সেম টাইম কাকতালীয় ভাবে আমেরিকান একটি ডেস্ট্রয়ার এসছে, চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে, মিসাইলবাহী ডেস্ট্রয়ার। যদিও বলা হচ্ছে যে ৮ তারিখ এবং ১০ তারিখ যে দুইটি নৌমহড়া আছে, সেই নৌমহড়ার অংশ হিসাবে তারা এসছে। তো বাংলাদেশের ইতিহাসে নৌমহড়ার অংশ হিসাবে মার্কিনের সাথে আমাদের এরকম নৌমহড়া হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সৈন্যদের একাধিক বিষয়ক ট্রেনিং আছে, সেখানে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আমাদের সেনারা যান, সেটি অন্য বিষয়। কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন রণতরী এসে নৌমহড়া করবে, এই ঘটনার স্বাধীনতার পরে ৭১ সালের পরে এই প্রথম। তো কাকতালীয় হোক আর যেভাবেই হোক, একটি ঘটনা থাকতে পারে। আরো কাকতালীয় হতে পারে ৩ দিন আগে যখন পাকিস্তানের একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে আরেকটি গ্রুপ এসছে সেনানিবাসে দেখা করার জন্য। তারা লাল গালিচার সংবর্ধনা পেয়েছে, তাদেরকে সেখানে সাদর আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে আমরা যুদ্ধের ব্যাপারে মত বিনিময় করব। যুদ্ধ কার সাথে? যুদ্ধ তো পাকিস্তানের সাথে ভারতের। তাহলে বাংলাদেশে কেন আসছে পাকিস্তানি জেনারেলরা? পাকিস্তানি এক্সপার্টদের বাংলাদেশ থেকে ডাকা হয়নি যে আমরা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করছি বা নেপালের সঙ্গে যুদ্ধ করব, প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করব, আপনাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল নো হাউ গুলো নিয়ে নিচ্ছি, তা তো না। আপনার কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে বাংলাদেশ? প্রশ্নই আসে না। তাহলে আপনি পাকিস্তানের জেনারেলদের এই মুহূর্তে আগমনের হেতুটা। তো যদি আপনি আন্তর্জাতিক ভাবে এই জিনিসগুলো দেখেন, এর সাথে যদি আপনি মেলান যে দীর্ঘদিন ধরে এরকম একটি কথা উঠছিল বাংলাদেশকে নিয়ে, আমরা বাংলাদেশে প্রচুর আলোচনা হয়েছে সামাজিক মাধ্যমে যে বাংলাদেশের মানবাধিকার
ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে আছে। আইনের শাসন, মানবাধিকার, জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম অবস্থায় আছে। এটা নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ সোচ্চার হয়েছে। আপনার জাতিসংঘের মানবাধিকার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের 60তম অধিবেশনে এটি নিয়ে একটি বক্তব্য পেশ করা হয়েছে। মাইকেল রুবিন ডোনাল্ড ট্রাম্পের কাছে বিশাল এক চিঠি লিখে বাংলাদেশের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ব্রিটিশ পার্লামেন্ট থেকে 5 জন রানিং এমপি, 2 জন আইনজীবী জাতিসংঘ বা ব্রিটিশ সরকার এবং জেনেভা সব জায়গাতেই তারা চিঠি পাঠিয়েছেন যে এখানে মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা এবং আইনের শাসন নেই। বিচারক ইয়েদের প্রতি, আপনার গ্রেপ্তারকৃতদের প্রতি যে আচরণটা করা হচ্ছে সেটি অমানবিক আচরণ করা হচ্ছে। সুতরাং এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এই চিঠিগুলো, এই যে পশ্চিমা ভূমিকা, প্লাস পাকিস্তানের ভূমিকা, তুরস্কের ভূমিকা, মার্কিন ভূমিকা, সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূসের কিছু কিছু লোকের বা তার নিজের চলে যাওয়া একটা ভাব, একটা সেফ এক্সিটের একটা গল্প বা বাজারে ছেড়ে দেওয়া, এই সবকিছু হচ্ছে মেটিকুলাস ডিজাইনের মধ্যে হচ্ছে এবং এই সবকিছুর পেছনে হচ্ছে তারা এমন একটি গেম খেলতে চেয়েছিলেন যে গেমটি জনগণকে স্তম্ভিত করে দেবে। সেটি হচ্ছে আজকের এই যে 26 জন বা 30 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার পরে গ্রেপ্তারি পরোয়ানা। এটি হচ্ছে সেই নেপথ্য গেমের একটি গেম। তো এটির এর ঘোষণা কিন্তু 2 দিন আগে তাজুল ইসলাম সাহেব ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দিয়েছিলেন। তিনি বলেছিলেন 7 দিনের ভিতরে বড় কিছু ঘটে যাচ্ছে। তো এটাই হচ্ছে সেই বড় কিছু, যে ট্রাইব্যুনালের কোনো আইন পাশ করার অধিকার নাই। ট্রাইব্যুনাল শুধুমাত্র অর্ডিন্যান্স জারি করতে পারে, তাও ওই ট্রাইব্যুনালে বিচারাধীন ব্যক্তিদের জন্য। ওই ট্রাইব্যুনালে কিন্তু চোর ছাচোরদের বা রিক্সা চুরি করছে বা ছাগল চুরি করা তাদের কিন্তু বিচার হয় না ওই ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনালে বিচার হবে হচ্ছে আপনার যুদ্ধ অপরাধীদেরকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যার নাম, অর্থাৎ যে অপরাধটি দেশদ্রোহিতামূলক, সেই অপরাধ করলে সেই ট্রাইব্যুনালে তাদের বিচার হবে। সেইখানে সেনা কর্মকর্তাদের নামে মামলা দায়ের করা এবং সেই মামলায় গ্রেপ্তার করার জন্য আইন সংশোধন করা। গত পরশুদিন যে আইনটি সংশোধন করেছিল যে যাদের নামে অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগের নেতা, তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক তার পরের দিন আবার একটি আইন সংশোধন করে সেখানে অ্যাড করা হলো যে সামরিক বাহিনীর যাদের বিরুদ্ধে মামলা হবে, যাদের গ্রেপ্তার পরোয়ানা জারি করা হবে, তারা সরকারি চাকরি করতে পারবেন না। সুতরাং এদেরকে হাত ধরে বের করে দেওয়ার জন্য এটি একটি আইনি পদক্ষেপ হবে। জি, বুঝতে পেরেছি যে একদম মানুষ সত্যি সত্যি স্তম্ভিত হয়ে গেছে। আমার মনে হয় যে কারোরই মানে জানি না, সেনাবাহিনীর ভিতরে যে ভয়ঙ্কর অস্থিরতা দেখতে পাচ্ছি। কাজী মামুন, আপনার কাছে কি মনে হয় যাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা কি বাছাইকৃত সেনা কর্মকর্তা? তাদের বিরুদ্ধে মানে গুমের অভিযোগ, খুনের অভিযোগ এরকম তো আছে, কিন্তু বাছাই করার ক্রাইটেরিয়াটা কি? ধরেন 2001 থেকে 2005 সাল পর্যন্ত তো 9 সাল পর্যন্ত তো বাংলাদেশে অনেক গুম খুন হয়েছে, সেগুলো তো অন্তর্ভুক্ত করা হয়নি, রাইট? তাহলে এটা বাছাইকৃত কিনা? আচ্ছা আপা, এখানে প্রথমত আমি একটু দ্বিমত পোষণ করতে চাই আপনার আজকের অনুষ্ঠানের শিরোনামের সাথে, যে ওয়াকারের সাথে সেনাবাহিনীর মৃত্যু। এবং মঞ্জুর ভাই, আপনার সাথে অনেকগুলো বিষয় আমি একমত, কিন্তু এটাই যে আপনি যেটা বললেন যে এটাই আসলে চূড়ান্ত বা এটাই যে বড় আঘাতটা শুরু হলো, সেটা কিন্তু না। এটা শুধুমাত্র আমরা যে বড় সামনের দিকে আর যা কিছু দেখবো সবকিছু হয়তো আমার পক্ষে বলা সম্ভব হবে না যতটুকু আমরা প্রেডিক্ট করছি, কিন্তু আমি এটুকু বলতে পারি এটা জাস্ট শুরু। এই যে কয়েকজন সেনা কর্মকর্তাদেরকে ওরা টার্গেট করলো, এটা জাস্ট হচ্ছে ওয়াটার টেস্ট করার জন্য। এবং আপনি হয়তো গত কয়েকদিন আগে তারেক জিয়ার যে বক্তব্যগুলো হয়, কাজী মামুনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কাজী মামুনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঞ্জু ভাই, মানে এমনিতে ধরেন সেনাবাহিনী বা সেনা প্রধানের বিরুদ্ধে তো অভিযোগ অনেকদিন ধরেই, তাই না? এখন একদম স্পষ্টতই সেনাপ্রধানের দিকে অভিযোগের তিরটি নয়? না, তার বিরুদ্ধে অভিযোগটি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আসেনি। মঞ্জু ভাই, আমি আপনার কাছে ফিরছি, আমি কাজী মামুনকে পেয়েছি। জি কাজী মামুন বলুন। জি হ্যাঁ আপা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, জি বলুন। আজকে আমি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। কাজী মামুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তারেক জিয়ার বক্তব্য থেকে আপনি এখন এগুলো কোনো ঘটনায় কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। এই যে মঞ্জুর ভাই যেটা বলছিলেন যে এটা মেটিকুলাস প্ল্যান, যে বড় যে ডিজাইন, ওদের ডিজাইনেরই একটা অংশ। আপনি শুরুতে উল্লেখ করছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটা
প্রথমে সংসদ নষ্ট করে দেয়া, তারপর প্রশাসনিক কাঠামো নষ্ট করে দেয়া, একটা দেশের মানে মূল যে ভিত্তিগুলো সংবিধান নষ্ট করে দেওয়া, প্রত্যেকটা জায়গায় ওরা আঘাত হেনেছে। এবং সেনাবাহিনীকে যে 14 মাস আগে ওরা যে কার্যক্রমটা শুরু করেছিল যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করা, প্রথমত আপনি যদি গত 15 বছরের দিকে তাকান, আপনি স্ট্যাটিস্টিক্যালি আমি প্রমাণ করে দিতে পারবো যে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে সবচাইতে ভালো জায়গায় ছিল, সারা দুনিয়ায় সম্মানজনক একটা জায়গায় ছিল, যেখান থেকে হচ্ছে সব জায়গায় মানে প্রত্যেকটা দেশে, আমাদের অর্থনৈতিক অবস্থার কথা বাদই দিলাম, আপনি জাতিসংঘ মিশন বলেন বা প্রত্যেকটা জায়গায় যে সম্মানের সাথে তাদেরকে দেখা হতো। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাদের যে একটা সেনাবাহিনীকে সুসংগঠিত করার জন্য যা যা করা দরকার, বেতন ভাতা বাড়ানো থেকে শুরু করে সুযোগ সুবিধা বাড়ানো থেকে শুরু করে বাড়ি গাড়ি সবকিছুর জন্যই কিন্তু ব্যবস্থা নিচ্ছিলেন। এবং এরপরও এরা যে বেইমানিটা করেছে ইউনূসের সাথে হাত ধরে, সেটা মূলতই করেছে আসলে সামান্য কিছু উচ্চাবিলাসী সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য। এবং সেক্ষেত্রে আমি আপত্তি যেটা করছিলাম যে ওয়াকার শুধুমাত্র জড়িত না, এটার সাথে আসলে উচ্চাবিলাসী আরো অনেক মেজর জেনারেল আছেন যারা এটার সাথে জড়িত আছেন, যারা বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে দেশটাকে একরকম ধ্বংস করে দিয়েছে। এবং সেনাবাহিনীর যারা নিচের দিকে যারা আছেন, যারা মেজর আছেন, যারা ক্যাপ্টেন আছেন, যারা ইভেন সাধারণ সৈনিক আছেন, আমি তাদের প্রতি শুধুমাত্র একটা কথাই বলবো, তারা যদি একটু অবজার্ভ করে দেখার চেষ্টা করে একেবারে শুরু থেকে সেনাবাহিনীকে যেভাবে মিডিয়ার সামনেই যেভাবে ছোট করা হচ্ছিল, আপনি বাকবিতণ্ডাগুলো দেখেছেন, আপনি একের পর এক হাসনাতের মতো টোকাইদেরকে যেমন ভাবে মন্তব্য করতে দেখেছেন পাবলিক মিডিয়ায়, আপনি যেভাবে ফুয়াদকে দেখেছেন সেনাবাহিনী ধ্বংস করে মানে সে ক্যান্টনমেন্ট ধ্বংস করে দিবে এ ধরনের হুমকি পর্যন্ত দেওয়ার মতো ক্ষমতা রাখে, এবং সেটা প্রকাশ্যে মিডিয়ার সামনে, এমনটা বাংলাদেশের ইতিহাসে কি কখনো আগে হয়েছে? সুতরাং আজকে আপনারা যেটা দেখছেন এটা কন্টিনিউশন অফ লাইক এ প্রসিডিউর দ্যাট স্টার্টেড 14 months ago। এখন এটা তো আসলে এভাবেই থামবে না, এবং এরপরে তারেক জিয়া আসবে, তারেক জিয়া এসে তার বাবা জিয়াউর রহমান যা যা করেছিল এভাবে উইচ হান্টিং করে শত শত সেনা অফিসারদেরকে মারবে, পুরো সেনাবাহিনীকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবে। আমি আরো বলতে পারি যেটা যে ইরানের মতো একটা মিলিশিয়া বাহিনী গঠন করে পুরো সেনাবাহিনীকে কন্ট্রোল করার যে চেষ্টাটা করবে, এটা হবে ওদের পরবর্তী পদক্ষেপ, যদি না আমরা আজকে ওদেরকে থামাতে পারি। জি, মঞ্জু ভাই, এমনিতে তো ধরেন কে থামাবে এদেরকে, কে থামাবে, এটা একটা বড় প্রশ্ন। আরেকটি হচ্ছে গিয়ে ধরেন এই যে তারা যে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, আপনার কি মনে হয় ওয়াকারুজ্জামান জানতেন? যদি জানতেনই, তিনি এখন কেন ছোটাছুটি করছেন যাতে করে তার কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলা না হয় বা এই গ্রেফতারি পরোয়ানা বাতিল করা হয়? ওয়াকারুজ্জামান সাহেবের না জানার কোনো কারণ নেই। আপনি যখন কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে চাইবেন, সেনাকর্তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আছে কোর্ট মার্শাল। তারা যদি কোনো অপরাধ করে সেটি কোর্ট মার্শালে তাদের বিচার হয়। তার বাইরে যখন আপনি সিভিল আদালতে যখন তাদের বিরুদ্ধে আপনি কোনো মামলা রুজু করতে যাবেন, তখন আপনি তার সংশ্লিষ্ট অফিসারকে না জানিয়ে সেটা করতে পারবেন না। সুতরাং ওয়াকার সাহেব জানেন না এটি বলার কোনো কারণ নেই, তিনি জানেন। এখন তাকে বলা হয়েছে যে অফিসারগুলো 2009 সাল থেকে শেখ হাসিনার আমল থেকে এই পর্যন্ত যে অফিসারগুলো গুম খুনের সঙ্গে জড়িত ছিল, বিভিন্ন যেমন ডিজিএফআই এর সঙ্গে ছিল, আয়নাঘরের সাথে ছিল, বিভিন্ন সংস্থার সাথে ছিল, এনএসআই এর সাথে ছিল, বিভিন্ন জায়গায় যারা এই ধরনের অপরাধ করেছে এদের নামে মামলা হয়েছে, এই কথা বলে আপনাকে মামলাটি তারা রুজু করেছে। পরে দেখা গেল যে সেই মামলার ভেতরে চাকরিরত এমন অনেকেই আছেন যারা হয়তো কোনো না কোনো ভাবে গত সরকারের দিকে তাদের কিছু পক্ষপাত দেখিয়েছেন কোনো না কোনো সময়, বা তাদেরকে ধরে নেওয়া হচ্ছে যে এরা ইউনূস সরকারের জন্য হার্মফুল, এইরকম বাছাই করে এই লোকগুলোকে নাম দেওয়া হয়েছে। তো এই জিনিসটি এর পরবর্তীতে কি ঘটবে সেটি আমরা জ্যোতিষ ঠাকুর নই, আমরা ব্যাপারটা বলতে পারি না যে পরবর্তীতে এই আনরেস্ট কোথায় যেয়ে থামবে, সেনানিবাসের যে আনরেস্ট কোথায় যেয়ে থামবে। কিন্তু নজিরবিহীন ভাবে এটা করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা অন্তত তাজুল ইসলাম সাহেবের না, এই ক্ষমতাটা ডক্টর ইউনূসেরই। তাজুল ইসলাম সাহেব বা হাইকোর্টের বিচারপতি বা অন্য কেউ এই জিনিসটি পারেন না। এটি সরকারের পক্ষ থেকে। তাহলে সঙ্গতভাবে যে প্রশ্নটি আসে, তাহলে এই সরকারের শক্তির উৎস কোথায়? সেনাবাহিনী তো নয়। সরকারের শক্তির উৎস সেনাবাহিনী, অবশ্যই। সেনাবাহিনীতে যে কয়জনের উপরে আপনার অভিযোগ করা হয়েছে তার বাইরে কি সেনাবাহিনী নেই? তার বাইরে বিশাল সেনাবাহিনী রয়েছে, সেই সেনাবাহিনী তাদের পক্ষে নেই? অবশ্যই আছে। তাদের পক্ষে না থাকলে তো 3 আগস্টের পরের ঘটনাগুলো এরকম ঘটতো না। 3 আগস্টের পরের ঘটনাগুলিগুলো তো একেবারে সিস্টেমিক ওয়েতে ঘটেছে, তাই না? কিন্তু সেনাবাহিনীর কর্মকাণ্ড না। সেনাবাহিনী গুলি চালাবো না জনগণের উপরে, সেনাবাহিনী কি গুলি চালায়নি? সেনাবাহিনী বাংলাদেশের ইতিহাসে গুলি চালাবার ইতিহাস তো 1 দিন 2 দিনের, বহুদিনের। এবং ওই ঘটনার পরে কি গোপালগঞ্জে গুলি চলেনি? চলেছে। বিষয়টা হলো যে এখন যেমন বলা হচ্ছে যে যারা যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল, আয়নাঘরের সঙ্গে জড়িত ছিল, এদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং সেই মামলার জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদের সাথে যারা ওই সরকারের পেট্রোনাইজার ছিল, ভুক্তভোগী ছিল, সুযোগ সুবিধা নিয়েছে, তাদের বিরুদ্ধে এইটি মামলা করা হচ্ছে।
এই বিষয়গুলো সেনাবাহিনীর যে অংশটির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে এই অংশের বাইরে সেনাবাহিনীর আর একটি অংশ আছে, যে অংশটি ডেফিনেটলি ওয়াকার সাহেবের নিজের লোক বা ইউনূস সাহেবের পছন্দের লোক, তাদের বিরুদ্ধে ওই জন্য মামলা হয়নি। সুতরাং এখানে একটা ডিভাইডেশনের খেলা চলছে। এই ডিভাইডেশনটা যত বেশি স্প্রেড করবে তত বেশি সরকারের জন্য সুবিধাজনক অবস্থা তৈরি হবে। তো এরা তো কাজী মামুন, এরা তো অলরেডি আমরা প্রথম থেকেই দেখছি তারা ডিভাইডেড। পুরো সেনাবাহিনী 2-3 ভাগে বিভক্ত, এক ভাগে না 3-4 ভাগে বিভক্ত আসলে বলা যেতে পারে। তো এখন যখন এই 30 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, যে অস্থিরতা, সেই ক্ষেত্রে মানে এই ভাগাভাগির দিকটিতে কোন দিকে ঝুঁকে পড়ছে তারা? তো এখানে আপনার মানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে মানে পুরুষ সেনাবাহিনীর কথা যদি চিন্তা করেন, তারা কিন্তু সবাই যে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করছে তা কিন্তু না। মানে এবং পুলিশের ক্ষেত্রে ব্যাপারটা খুবই লক্ষণীয় যে আমরা খেয়াল করছি যে ডিবিতে বিশেষ কিছু পজিশন ওরা এমন ভাবে সেট করেছে যেন পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণটা এমন ভাবে নিতে পারে, এবং একই কাজটা কিন্তু সেনাবাহিনীতে করেছে। আমাদের কাছে অভিযোগ এসেছে, আমাদের কাছে রিপোর্ট আছে, আমাদের কাছে নামধামও আছে, কাকে কোথা থেকে সরানো হচ্ছে, কোথায় কাকে বসানো হচ্ছে না হচ্ছে, এই সেটআপটা পুরো সেটআপটা ওরা এমন ভাবে করেছে যেন আসলে এই মুহূর্তে ধরেন মানে এটা যদি নেতৃত্ব ওয়াকার দিয়ে থাকে, অবশ্যই মঞ্জু ভাই যেটা বললেন যে ওয়াকার জানারই কথা, কারণ মার্শাল ল ছাড়া তো এর আগে আমরা বিচারের কোনো নজির দেখিনি সেনাবাহিনীর মধ্যে। এমনকি আপনি যদি সাইড বাই সাইড, আমি জাস্ট হচ্ছে দুইটা সিনারিও আপনাকে কল্পনা করতে বলি। একটা হচ্ছে আবু সাইদ, যে ঘটনার কারণে মানে পুরো ঘটনার কারণে না, আসলে যে ঘটনার নাটক সাজিয়ে যে আমাদের পুরো সরকারকে উৎখাত করা হলো। অন্যদিকে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটালো সেনাবাহিনী, তাও ক্যামেরার সামনে, ঠিক আছে। আপনার আবু সাইদকে তো আমরা দেখতেই পেলাম যে সে রাবার বুলেট ছোড়া হচ্ছে তার গায়ে, সেনাবাহিনী মারণাস্ত্র ব্যবহার করলো, সেটা গুলি করলো, লাশটাকে তখনও সে মারা যায়নি, টেনে টেনে নিয়ে একেবারে গলায় পা দিয়ে বুট দিয়ে যেভাবে যে সিনটা ক্রিয়েট করলো। এখন দুইটা সিন আপনি পাশাপাশি দাঁড় করান, যে এখন এই দুইটা সিন যখন আন্তর্জাতিক মিডিয়ার সামনে যাচ্ছে, পুলিশ এবং সেনাবাহিনী কার ভাবমূর্তি কতটা কেমন দাঁড়াচ্ছে আপনি সেটা একটু চিন্তা করে দেখার চেষ্টা করুন। এখন আজকে যে সেনা সদস্যরা ভাবছে যে হ্যাঁ, যে আপনি বিভিন্ন পক্ষের কথা বলছেন, হ্যাঁ অনেক পক্ষ হতে পারে, থাকতে পারে। আজকে যে সেনা সদস্যরা ভাবছে যে না আমরা ওয়াকারের পক্ষে আছি, আমরা ইউনূসের পক্ষে আছি, আমরা বেঁচে যাব, কিন্তু যে কর্মকাণ্ডগুলো ওরা করে গেছে, করে ফেলেছে, সেগুলো কিন্তু কোথাও যাবে না। সুতরাং আমি যেটা বলবো যে তাদেরকে তাদের নিজেদের স্বার্থই আসলে ভাবতে হবে। এগেইন আমাদের কিছু করার নাই এই মুহূর্তে, আমরা এমন কোন পজিশনে নাই যে তাদেরকে কোনোভাবে আমরা তাদেরকে কোন রকমের সহায়তা দিতে পারবো, বিয়ে করতে পারবো। তাদের লড়াইটা নিজেদেরকে লড়তে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে কারা তাদের আসল শত্রু, কারা তাদেরকে ডিভাইড করার চেষ্টা করছে, কারা তাদেরকে ডিভাইড করে রাষ্ট্র ক্ষমতাটা দখল করে রাখার চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা নাই যেখানে দেখা যায় যে সেনাবাহিনী যখন রাষ্ট্র ক্ষমতায় হস্তক্ষেপ করে সেটার ফলাফল ভালো হয়। হ্যাঁ, সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যেদিন থেকে দেয়া হয়েছে সেদিন থেকেই আসলে তাদের ডিমোশন শুরু হয়েছে। সেনাবাহিনী এমন কোনো কারণে ট্রেন্ড না, সেনাবাহিনীকে ট্রেন করা হয় না যে যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। সেনাবাহিনী একটা স্পেশালাইজড বাহিনী যেটাকে শুধুমাত্র তৈরি করা হয় দেশের সুরক্ষার জন্য। এখন সেই সুরক্ষার অস্ত্র যখন আপনি জনগণের মুখোমুখি দাঁড় করাবেন, তখন তো আপনার প্রথমত আপনি ট্রেইনডও না, আপনি জানেন না কিভাবে মানুষের সাথে কথা বলতে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আপনার হয়তো মনে থাকবে যে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন যখন বাঘ বেতনটা করছিল একজন আন্দোলনকারী একজন নেত্রীর সাথেই, সেখানে কোনো ধরনের কোনো প্রফেশনালিজম নাই, সেখানে কোনো ধরনের কোনো অ্যাপ্রোচ নাই। হ্যাঁ, আমরা সবাই মেয়েটাকে দোষ দিয়েছি যে সে তার গলা চড়া, তাই তো? কিন্তু আপনি সেনাবাহিনীর দিক থেকে চিন্তা করে দেখেন যে এরা কি আসলেও ট্রেন্ড এ ধরনের সিচুয়েশন গুলো মেনটেন করার জন্য? এরা যে 14 মাস ধরে রাস্তা দখল করে আছে, আমাদের রাজপথ দখল করে আছে, এরা যে কোনোভাবেই কোনো প্রকার মবই ওরা নিয়ন্ত্রণ করতে পারছে না, আদার দেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে তোষণ চালাচ্ছে সেটা ছাড়া, সেই ব্যর্থতাটার দায় তাদেরকে কত বছর পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে। সেখানে কিন্তু ইউনূস থাকবে না। ইউনূস কিন্তু অলরেডি পালাবার রাস্তা খুঁজছে, আমরা সবাই জানি সেটা। আমরা সবাই জানি যে মানে আমরা ডিসক্লোজ করি আর না করি যে রাষ্ট্রদূতরা দৌড়দৌড়ি শুরু করেছেন। আমরা সবাই জানি যে যারা উপদেষ্টা আছেন অনেকেই এখন পালানোর রাস্তা খুঁজছে। এখন এই পরিস্থিতিতে সেনাবাহিনী কি ভাবছে যে রাষ্ট্র ক্ষমতা, ইউনূস কি রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে চলে যাবে, নাকি এমন আরেকটা সিচুয়েশনে নিয়ে যাবে যে তারেক জিয়ার মতো কেউ এসে ক্ষমতা দখল করবে এবং যা যা হয়েছিল তার বাবার সময়ে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। জি, জি। আমরা সেনাপ্রধানকে একবারই শুধু হুঙ্কার দিতে দেখেছিলাম মঞ্জু ভাই, সেটি হচ্ছে তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ। তারপরে আমরা দেখেছি তারা কেমন করে নিস্তেজ হয়ে গেল, তারপরে আর সেনাপ্রধানের কোনো আওয়াজই আমরা সেই অর্থে শুনতে পেলাম না, তাই না? তো এখন তিনি দেশকে রক্ষা করতে পারেননি, তিনি দেশের মানুষকে রক্ষা করতে পারেননি, এখন তার বাহিনীকে রক্ষা করতে পারছেন না। ফলে পুরো পরিস্থিতির দায় কি তার কাঁধে নয়, মঞ্জুরুল হক? এটি খুব জটিল প্রশ্ন। এটি হচ্ছে যে তাকে আপনি কেন শুধুমাত্র একজন সেনাপ্রধান ভাববেন? কিন্তু এই যে মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ।
ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। তা না হলে তিনি যখন বললেন যে দ্য ব্লাডি করিডোর, হ্যাঁ, দ্য ব্লাডি করিডোর উচ্চারণ করলেন, যখন উচ্চারণ করলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে, শুড বি অন ডিসেম্বর, এবং জানুয়ারি মাসে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, দেয়ার ইজ নো ইফস অ্যান্ড বাট, পরিষ্কার মনে আছে তো, তাই না? তো সেইখানে যখন ডিসেম্বরকে সুপারসিড করে, ভায়োলেট করে যখন ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন দিল, তখন কি উনি একটি প্রতিবাদ করেছিলেন যে হোয়াই নট ডিসেম্বর? করেননি। বরং কি করেছেন, তিনি সস্ত্রী ইউনূসের সঙ্গে ঈদের দিন দেখা করেছেন, ফটো সেশন করেছেন, হাসি গল্প তামাশা করেছেন। তো এনাফ ইজ এনাফ শব্দটি বলেছিলেন তিনি কোথায়? অবসরপ্রাপ্ত সেনাদের সামনে, রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন। এবং তিনি বলার আগে এটাও বলেছিলেন যে আমি মিডিয়ার সামনে বলে ফেললাম, আমি তো জানি কালকে এটি স্প্রেড করবে। তো স্প্রেড করেছিল। তো তিনি ওইটি স্প্রেড করে মনে করেছিলেন এটি বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশে যত সন্ত্রাসীরা আছে, যারা যারা ক্ষমতা দখল করেছে, এরা সবাই সাধু পুরুষ হয়ে যাবে। সাধু পুরুষ হয়ে যাওয়ার পরে হাতে ঘটি নিয়ে ফুলটুল নিয়ে পূজা অর্চনায় নেমে যাবে, এরা আর সন্ত্রাস করবে না। আমি ওয়াকার হুমকি দিয়ে দিয়েছি, সুতরাং এনাফ ইজ এনাফ। ব্যাপারটা তো তার ঘটেনি। তার এনাফ ইজ এনাফকে 1 পয়সা কানাকড়ি মূল্য দেয়নি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেসব মব ভায়োলেন্স করে বেড়াচ্ছে তারা। সুতরাং এখানে ওয়াকার সাহেবের এই ভাবমূর্তি নষ্ট হলো কি হলো না, তার পক্ষের লোক সংগঠিত হলো কি হলো না, বা তার বিপক্ষ এখানে মামলার কারণে ধরাশায়ী হলো কি হলো না, এই বিষয়গুলো ভাবার সময় কিন্তু এখনো আসেনি। এটাই স্টার্ট হলো কেন? এরপরে দেখা যাবে যে এই যে আমাদের জানার বাইরে আমরা যে জিনিসটি সিভিলিয়ানরা জানতে পারি না, ক্যান্টনমেন্টের ভেতরকার অভ্যন্তরীণ যে বিষয়গুলো আমাদের জানার বাইরে, ক্যান্টনমেন্টের ভিতরে অনেক কিছু ঘটবে, অনেক চাপার উত্তর ঘটতে পারে। জিয়াউর রহমানের আমলে যে ক্যান্টনমেন্টে কতগুলো সেনা অফিসার মারা গেছিল আমরা জানতে পারিনি, আমরা অনেক পরে জেনেছি, তাই তো? তো সেই রকম এখনো সেনানিবাসের ভিতরে যে কি কি উত্তেজনা বিরাজ করছে, এই ঘটনা নিয়ে কে কাকে দোষারোপ করছে, কে কাকে জবাবদিহি করছে, আমরা কিছুই জানি না। সুতরাং এখনই আমরা এই বিষয়ে মতামত দিতে যাচ্ছি না, দেওয়া উচিত না। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে বরাবরই বলা হচ্ছিল যে উনি একটা কিছু জাদু দেখাবেন, ওয়াকার সাহেব একটা কিছু জাদু দেখাবেন। আমি একাধিকবার বলেছি এই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনায় যে ওয়াকার সাহেবকে 3টা ন্যারেটিভ আমরা দাঁড় করিয়েছি ওয়াকার সাহেবের নামে। একটি হচ্ছে তাকে অনেকে মনে করা হয় যে সে আওয়ামী লীগের প্রতি উনি দুর্বল আছেন বৈবাহিক কারণে, সেই জন্য উনি হাসিনাকে সেফ এক্সিট দিয়েছিলেন, তা না হলে মব হাসিনাকে ওই সময় কিল করার সুযোগ পেয়েছিল। এটি নাম্বার 1। নাম্বার 2, তাকে মনে করা হয় যে তিনি ভারতের সাথে তার ভালো যোগাযোগ, তিনি প্রো ইন্ডিয়া, ভারতের সেনাপ্রধানের সঙ্গে তার একাধিক কথাবার্তা হয় ভিডিও কলে, অডিও কলে। আবার কেউ কেউ মনে করেন যে উনি ইউনূসের লোক, পাকিস্তানের সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে, জামাতের সঙ্গে ভালো সম্পর্ক আছে। উনি যখন ক্ষমতা দখল করলেন 5 তারিখে, তখন তিনি প্রথম যে নাম উচ্চারণ করেছিলেন, যে দলটির নাম, সেই দলটির নাম হচ্ছে জামাত, এবং জামাত নামটি উনি 2বার উচ্চারণ করেছিলেন। সুতরাং আপনি এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না যে জনাব ওয়াকারুজ্জামান কার পক্ষে হয়ে তিনি আছেন। তবে যতক্ষণ পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাদের সেনাপ্রধান হিসাবে আছেন, ততক্ষণ পর্যন্ত তিনি রাষ্ট্রের একজন কর্মচারী হিসাবে রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, সংবিধানের কাছে দায়বদ্ধ, রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ, এবং এই সংবিধান এবং এই জনগণের প্রতি দায়বদ্ধ। এখন আমাদের দেখার বিষয় যে সেই দায়বদ্ধতার জায়গা থেকে তার ভূমিকাটা কি। তিনি যদি সঠিক ভূমিকা পালন করতে না পারেন, তিনি জাতির কাছে বেঈমান হিসাবে প্রমাণিত হবেন। তিনি সঠিক ভূমিকা পালন করতে পারলে তিনি জাতির কাছে হিরো হিসাবে প্রমাণিত হবেন। ইট ইজ আপ টু হিম। শুধু কি তাই মঞ্জু ভাই, আপনার কাছে কি মনে হয় না ওয়াকারুজ্জামান তার নিজের জীবনকে অনেক বেশি ঝুঁকিতে ফেলে দিয়েছেন? না, সেটি আমার কাছে মনে হয় না। আর্মিদের ভেতরে এই যে ইন্টার ক্লাস, এই যে ক্ষমতার দ্বন্দ্ব, এটি সব দেশের আর্মির ভেতরেই থাকে। বাংলাদেশে সবকিছু একটু নাটকীয়পনায় হয় এবং সবকিছুই আসলে জনসমক্ষে চলে আসে, এরা এটাকে হাইড করতে পারে না। সেটাই হচ্ছে বাংলাদেশের পার্থক্য অন্য দেশের থেকে। যে দেশে কোনোদিন সামরিক আইন জারি হয়নি, মাশাআল্লাহ হয়নি, সে দেশেও তো সেনাবাহিনীর ভেতরে চাপানুতর চলে, ক্ষমতার লড়াই চলে, দ্বন্দ্ব চলে। আপনি কি এখন চাপা উত্তেজনা দেখছেন, নাকি এটা একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা নয় তো, নয় কি? এই বিষয়, এটাকে আমি সরাসরি যুদ্ধ ঘোষণা দেখছি। এই ব্যাপারটাকে বাংলাদেশের, এটাই আমি বলতে যাচ্ছি যে সেই ক্ষেত্রে আর চাপা উত্তেজনা আপনি কোথায় দেখছেন? আমি তো না, এই সেনাবাহিনীর না, এইটাকে সেনাবাহিনীকে নিয়ে দেশের ক্ষমতাসীন মহল জনগণের বিরুদ্ধে সরাসরি একটি এনার্কি সৃষ্টি করতে চাচ্ছে, একটা এনার্কি পরিস্থিতি সৃষ্টি করে, যে গৃহযুদ্ধের হুমকি তারা বারবার করে দিয়ে আসছিল 14 মাস ধরে, সেরকম একটি এনার্কিক সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে।
তো অ্যানার্কি তো ছিলই, আরো আরো হোক। এটা আরো হবে আপা, আমি আসলে মঞ্জু ভাইয়ের সাথে একমত এটার বিষয়ে। কারণটা হচ্ছে যে আপনি যদি প্যাটার্ন গুলো দেখেন একেবারে শুরু থেকে, হ্যাঁ ওয়াকারকে আমি জানি না আসলে কারা আওয়ামী লীগের পক্ষের ভাবতো, জাস্ট বিকজ সে ফ্যামিলি মেম্বার কাউকে বিয়ে করেছে তার মানে এটা না। কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন শিবিরের মধ্যে থেকে একটা নিউজ স্প্রেড করছে যে তোমরা সাথী যারা শিবিরে তাদের সবাইকে গোপালগঞ্জে বিয়ে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন এগুলা, এই প্রক্রিয়া কিন্তু অনেক আগে থেকেই চলমান। জামাতের অনেকেরই থাকে, টেন্ডেন্সি থাকে ওদের সুন্দর সুন্দর ছেলে মেয়ে আওয়ামী লীগের বা বিএনপির নেতাকর্মী ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করার, ঠিক আছে। তো ওই প্যাটার্ন থেকে একেবারে 5ই আগস্টের পর সর্বপ্রথম যখন ওয়াকার মিডিয়ার সামনে আসে তখন কে ছিল তার পাশে? তখনই আসলে কি আমাদের বোঝা উচিত ছিল না যে ওয়াকার কার পক্ষে? সে যদি ছাত্রদের নিয়ে আসতো, ঠিক আছে, হ্যাঁ ছাত্ররা আন্দোলন করলো, ছাত্রদের সাথে নিয়ে আমি মিডিয়ার সামনে আসলাম, আমি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি, সেটা ভিন্ন বিষয়। সে উঠলো কার সাথে মঞ্চে? জামাতের নেতার সাথে, ঠিক আছে। এরপরে প্রথম যে সফরটা করলো সে কোথায় গেল? আমেরিকাতে গেল। এখন এগুলো তো সব হচ্ছে প্যাটার্ন, এবং একটার পর একটা এমন মাঝে মাঝে সে হচ্ছে ওই যে হুমকি ধামকি নাটক করে, এবং যখনই পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর ভিতরেও যখন মুক্তিযুদ্ধের পক্ষের যারা অফিসার আছেন তারা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন তখন ওয়াকার এসে একটা মানে এমন একটা বক্তব্য দেয় বা এমন একটা কিছু বলে। আপনি দেখেন কতবার নাটক করেছে সেই ইয়ারটার, এই যে আপনার ওদের যে সভা হয় যেটা চিফ অফ স্টাফের সাথে, কতবার সেটা করে। লোকজন অনেকেই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে বসে থাকে যে হ্যাঁ কিছু একটা হবে, কিছু একটা হবে। আমি বারবারই বলে এসেছি যে না, ওয়াকার আমাদের পক্ষের কেউ না। ওয়াকার হচ্ছে সেই ধুরন্ধর ব্যক্তি, আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে তার নাম লেখা থাকবে এই কারণে যে সে সেই ধুরন্ধর ব্যক্তি। সে 14 মাস ধরে আজকে পর্যন্ত কেউ তার চরিত্র বুঝতে পারেনি ঠিক মতো। আমরা এখনো ডিসকাস করছি কে ওয়াকার, তার ডিসকাস করার চেষ্টা করছি যে হ্যাঁ বোঝার চেষ্টা করছি তাকে। এবং ওয়াকার সেই ব্যক্তি যে এখন পর্যন্ত প্রতিটা ধ্বংসযজ্ঞের পিছনে আমাদের মুক্তিযুদ্ধের স্থাপনায় বলেন, ওয়াকারের পক্ষে কি আপনার কি মনে হয় কি সম্ভব ছিল না যে 2000 লোককে পাঠিয়ে বঙ্গবন্ধুর যে 32 নম্বরের যে বাড়ি সেটা রক্ষা করা? ছিল। কিন্তু না, দেখা গেল কি যে শেষ মানে এটা তো জেনে শুনে আমরা দেখতে পাচ্ছি যে লাইভে পিনাকির মতো লোকজন, ইলিয়াসের মতো লোকজন লাইভে এসে উস্কানি দিয়ে এটা করাচ্ছে। যে এখন যেখানে আমাদের এমন একটা শক্তিশালী সেনাবাহিনী আছে, হ্যাঁ এরা যদি, এটা একটা জাতীয় সম্পদ, এটা তো শেখ হাসিনার বাড়ি না, এটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল না, এটা তো দিয়ে দেওয়া হয়েছে সরকারকে। এখন এই ধরনের, এবং এমন কোন উদাহরণ কি আছে যে অন্য, আমি বঙ্গবন্ধুর বাড়ির কথা বাদ দিলাম, এমন কোন ভাস্কর্য, এমন কোন মুক্তিযুদ্ধের স্মৃতি, এমন কিছু একটা সেনাবাহিনীর কারণে রক্ষা পেয়েছে গত 14 মাসে? তারা কি রক্ষা করেছে? তারা একমাত্র ইউনূসের যেই গদিটা, সেই গদিটা রক্ষা করেছে। ইউনূসকে কতদিন ক্ষমতায় রাখা যায়, কত দীর্ঘ সময় ক্ষমতায় রাখা যায়, কত দীর্ঘ সময় ধরে আমেরিকান বেস গুলো এস্টাবলিশ করে দেওয়া যায়, কত দীর্ঘ সময় ধরে করিডোর এস্টাবলিশ করে দেওয়া যায়, এইসব সার্জিসকে গোপালগঞ্জ থেকে রক্ষা করেছে। হ্যাঁ দেখেন, হাসনাত সার্জিসকে গোপালগঞ্জের মতো জায়গা থেকে যদি বের করে নিয়ে আসতে পারে সেনাবাহিনী, গোপালগঞ্জে যেখানে আপনার মানে দেখেছেন হয়তো, গোপালগঞ্জে কিন্তু সেদিন আওয়ামী লীগ ছিল না। গোপালগঞ্জের মানুষ এমন যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু, আপনি সেখানে যদি মানে বিএনপিও করেন, জাতীয় পার্টিও করেন, সবাই হচ্ছে বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু একটা, এটা আমার গ্রামের ছেলে, এটা আমার দেশের ছেলে, এটা আমার শহরের ছেলে, এই হিসাবে সবাই সাধারণ মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল। তাদের মাঝখান থেকে যদি সেনাবাহিনী হাসনাত সার্জিসকে তুলে নিয়ে আসতে পারে, বঙ্গবন্ধু 32 নম্বর ঢাকায় ক্যান্টনমেন্ট রেখে আমাদের